গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের 3 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল এই অধ্যায় থেকে আরও একটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে একটি 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। এছাড়া আমরা তোমাদের এই অধ্যায় থেকে 1 নম্বরের, 2 নম্বরের ও 3 নম্বরের বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন, সমুদ্র স্রোতের 5টি প্রভাব বা ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটা মাধ্যমিকে 2024-এ এসেছিল। আর এর সাথেই আর একটা প্রশ্ন একই রকমই হবে উত্তরটা, পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও মাধ্যমিকে 2020-তে এসেছিল। তোমরা খুব ভালোভাবেই এই প্রশ্নের উত্তরগুলোকে তৈরি করবে, তাহলে তোমরা পরীক্ষায় ভালো নম্বর অবশ্যই তুলতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের আজকে আলোচনার প্রথম প্রশ্ন যেটা, সেটাই আমরা আগে আলোচনা করব। তাহলে সমুদ্র স্রোতের প্রভাবগুলো বা ফলাফলগুলো, প্রভাব আর ফলাফল একই, যাই দিক ভাষা যাই দিক, প্রভাব আর ফলাফল কিন্তু একই। ঠিক আছে, তাহলে এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে সমুদ্র স্রোত কাকে বলে, এটা একটা ছোট্ট করে একটু বলা যেতেই পারে। ঠিক আছে, যে বিভিন্ন প্রকৃতির কারণে সমুদ্রের জল যখন এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় অনুভূমিকভাবে, বা তাকেই সমুদ্র স্রোত বলে এটা। আর এর ফলাফলগুলো হলো কি, প্রথম যেটা আমরা পয়েন্ট লিখেছি সেটা হচ্ছে যে মগ্নচড়া সৃষ্টি ও তার গুরুত্ব এটা। ঠিক আছে, তাহলে মগ্নচড়া কি, এটা আমরা আগে পড়ে এসেছিলাম 2 নম্বরের প্রশ্নে। এখানে আমি আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা মেরু অঞ্চলের কি হয়, শীতল স্রোতের সাথে যে ভেসে আসা হিমশৈল যেগুলো থাকে, সেইগুলো যখন নাতিশীতোষ্ণ মণ্ডলে, মানে যেখানে তাপমাত্রা অত বেশি থাকে না, সেখানে যখন চলে আসে তখন সেখানে উষ্ণ স্রোতের জন্য বা গরম স্রোতের জন্য সেটা তখন কি হয়, সেই বরফটা তখন গলে যায়। ঠিক আছে, এবার হিমশৈলের মধ্যে যে সমস্ত নুড়ি, বালি, পলি, কাদা এগুলো থাকে, সেগুলো তখন সমুদ্রের তলায় জমা হয়। এভাবে অনেক দিন ধরে জমা হতে হতে তখন সমুদ্রের মাঝখানে একটা চড়া বা অগভীর জায়গা তৈরি হয়। এটাকেই কি বলে, এটাই হচ্ছে যে মগ্নচড়া। ঠিক আছে, আর এর গুরুত্ব কি, এর গুরুত্ব হচ্ছে যে এটা মানে মাছ চাষের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রচুর প্ল্যাঙ্কটন, যেটা মাছের খাদ্য, সেটা পাওয়া যায়। আর মাছের এটা অনুকূল আবহাওয়া সৃষ্টি হয় মাছেদের জন্য, এখানে আবহাওয়াটা খুব ভালো থাকে। আর তলা থেকে ওপরে মাছেদের খাবার এখানে উঠে আসে, এগুলোই। ঠিক আছে, আর এছাড়াও এখানে কি পাওয়া যায়, এখানে অনেক খনিজ সম্পদ বা অনেক মূল্যবান রত্ন কিন্তু এখান থেকে পাওয়া যায়। উদাহরণ হচ্ছে যে গ্র্যান্ড ব্যাংক, এতটাই বলবে। ঠিক আছে, আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে জলবায়ুগত প্রভাব। এবার জলবায়ুর ওপরে কী কী প্রভাব পড়ে, সমুদ্রের পাড়ে যে সমস্ত এলাকা, উপকূলগুলো, সেখানে কি হয়, প্রথম হচ্ছে যে উষ্ণতা নিয়ন্ত্রণে থাকে। তাহলে শীতল স্রোতের জন্য উপকূল অঞ্চলের উষ্ণতা কি হয়, যেখানে শীতল স্রোত যায় সেই দিকে কিন্তু উষ্ণতা কমে যায়, এবং উষ্ণ স্রোতের জন্য উষ্ণতা আবার বেড়ে যায়। ঠিক আছে, উষ্ণ মানে গরম আর শীতল মানে ঠান্ডা, এটা কিন্তু তোমাদের অবশ্যই এখানে মনে রাখতে হবে। উদাহরণ একটা দিতেই পারো, উষ্ণ স্রোতের জন্য উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের জন্য ব্রিটিশ দ্বীপপুঞ্জে শীতকালে বরফ মুক্ত থাকে, সেখানে বরফ পড়ার কথা ছিল, কিন্তু এই উষ্ণ স্রোতটা এসে বরফটা আর পড়ে না উষ্ণ স্রোতটার জন্য। আর এরপরে কি হয়, কুয়াশা, ঝড় ঝঞ্ঝা এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। উষ্ণ আর শীতল স্রোত যেখানে একসাথে মিশে যায়, তাদের সঙ্গে বয়ে আসা যে জলীয় বাষ্প, যে বাতাসে থাকে, উষ্ণ বাতাস বা গরম বাতাস আর শীতল বাতাসের যখন একসাথে মিশে যায়, তখন সেটা ঘন হয়ে যায়। ঘন হয়ে গিয়ে কি তৈরি করে, কুয়াশা তৈরি করে। এবং অনেক সময় ঝড়ঝঞ্ঝা, বিদ্যুৎ, এগুলো কিন্তু এই কারণেই কিন্তু দেখতে পাওয়া যায়। উদাহরণ হচ্ছে যে শীতল ওয়াশীয় আর উষ্ণ জাপান স্রোতের মিলনে কিন্তু এই ধরনের আবহাওয়াটা দেখতে পাওয়া যায়। এটা বা এছাড়া তোমরা উদাহরণ আরও অন্য কিছুও বলতে পারো। ঠিক আছে, আর এরপরে হচ্ছে সেটা হচ্ছে যে মরুভূমির সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে শীতল স্রোতের সঙ্গে যখন বাতাসে যখন জলীয় বাষ্প তেমন থাকে না, এবং দীর্ঘদিন ধরে বৃষ্টির অভাবে মহাদেশের পশ্চিম দিকগুলোতে কি হয়, শীতল স্রোতের, যেখান দিয়ে শীতল স্রোত বয়ে যায় সেই সব জায়গাগুলোতে, পশ্চিমাংশে মহাদেশগুলোর, সেখানে কিন্তু মরুভূমি সৃষ্টি হয়। তাই এই কারণেই পৃথিবীর বেশিরভাগ দেশে পশ্চিম দিকে কিন্তু মরুভূমিগুলো দেখতে পাওয়া যায়। ঠিক আছে,
আর এর উদাহরণ শীতল পেরু স্রোত বা হেমাবল স্রোতের প্রভাবে আটাকামা মরুভূমি তৈরি হয়েছে, আর শীতল ক্যানারি স্রোতের সাহায্যে সাহারা মরুভূমি তৈরি হয়েছে এটা, ঠিক আছে। আর বৃষ্টিপাত কি বলা যাবে, যে উষ্ণ স্রোতের সঙ্গে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস চলে আসে, যা উপকূল অঞ্চলে বৃষ্টিপাত ঘটতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে এই যে 2 নম্বর যে প্রশ্নটা আছে, যে পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব, এই প্রশ্নটা আর আমরা এখন যেটা আলোচনা করছি এটা কিন্তু অনেকটাই আমাদের এই প্রশ্নের উত্তরটা এখানে অনেকটাই আমরা আলোচনা করে ফেলেছি, ঠিক আছে। আর এরপরে কি হতে পারে, তুষারপাতও হতে পারে। শীতল স্রোতের সঙ্গে যে যখন বয়ে আসা বাতাসের সঙ্গে জলীয় বাষ্প অনেক সময় বরফ কণায় পরিণত হয়ে যায়, তার জন্য কি হয়, উপকূল অঞ্চলে অনেক সময় আবার তুষারপাত হয়। যেমন উদাহরণ হচ্ছে যে শীতল ল্যাব্রাডর স্রোতের জন্য কানাডা উপকূলে কিন্তু তুষারপাত হয়, এইগুলো, ঠিক আছে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা লাইক করবে, আর আমাদের ক্লাসগুলো তোমরা তোমাদের পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। আর এর পরের প্রশ্ন যেটা, এর পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনে কিছু প্রভাব থাকে, কি হয়, যেমন হচ্ছে যে সমুদ্রের যে স্রোত, তার জন্য স্থানীয়ভাবে জলবায়ুর পরিবর্তন, যেমন কোনো একটা নির্দিষ্ট স্থানে তার জন্য কি হয়, ঘূর্ণবাত হয়, বৃষ্টির অনেক বেশি বৃষ্টি হয়, ঠিক আছে। আর ব্যাপকভাবে এর প্রভাব দেখা যায় এল নিনো আর লা নিনোর মধ্যে। তাহলে এল নিনো আর লা নিনো, এল নিনোর জন্য কি হয়, এল নিনোর জন্য বৃষ্টিপাত অনেকটাই কি হয়, মানে উপকূলের তুলনায় অনেকাংশে বেড়ে যায়। আর লা নিনোর জন্য এর বিপরীত জিনিস হয়, ঠিক আছে। এল নিনোর জন্য কি হয়, এল নিনোর জন্য যেটা হয় সেটাকে বলে কি, সেটাকে বলে হচ্ছে যে এল নিনোর জন্য খরা হয়, আর লা নিনোর জন্য কি হয়, বন্যা হয়, ঠিক আছে, এগুলো, ঠিক আছে। আর এরপরে আর কিছু আমরা অন্যান্য কারণও কিছু একটু দেখব, যেগুলো হচ্ছে যে জোয়ার ভাটার ফলাফলে যে পয়েন্টগুলো থাকবে, ঠিক আছে। যেমন কি এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে এর জন্য কি হয়, সমুদ্রে নৌকা চলাচলে অনেক সময় অসুবিধা হয়, যেমন আটলান্টিক মহাসাগরে উষ্ণ উপসাগরীয় স্রোতকে অনুসরণ করে অনেক জাহাজ চলাচল করে, এটা সুবিধে হয়, এটা অসুবিধা নয়, এটা সুবিধা হয়। আর শীতল স্রোতের ওপর দিয়ে প্রবাহিত যে শুষ্ক বায়ু, তার ফলে বৃষ্টি হয় না, আর উষ্ণ স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বাতাসের জন্য বৃষ্টিপাত হয়, ঠিক আছে, এইগুলো। তাহলে এই কারণেই উত্তর কোরেশীয় স্রোতের জন্য জাপানে কিন্তু অনেক বেশি বৃষ্টিটা হয়, ঠিক আছে, এগুলো। আর বাকিগুলো আমরা বলেই দিয়েছি, ঠিক আছে, এইগুলোই তোমরা ভালোভাবে তৈরি করবে। আর এছাড়া আরেকটা কী হয়, আরেকটা হচ্ছে যে উষ্ণতার যে ভারসাম্য, ঠিক আছে, মানে সমুদ্র স্রোত নিরক্ষরেখা থেকে যখন মেরুর দিকে যায়, তখন উত্তাপের তাপমাত্রাটা কি হয়, বিশ্বব্যাপী তাপমাত্রার একটা ভারসাম্য বজায় থাকে, মানে সব জায়গায় তখন একই রকম, মেরুর দিকেও তখন একটু তাপমাত্রা কিছুটা হলেও কমে, ঠিক আছে। তাই সমুদ্র স্রোতকে এটা একটা বলা যেতে পারে। আর জলবায়ুর পরিবর্তন হয়, যেটা ওই এল নিনোর বছরে পেরু ইকুয়েডরে প্রচুর বৃষ্টি হয় এটা, এবং অস্ট্রেলিয়ায় বা ভারতে খরা দেখা যায়। আবার লা নিনোর বছরে অস্ট্রেলিয়ায় বন্যা হলে পেরু ইকুয়েডরে খরা দেখা যায়, এইগুলো, ঠিক আছে। এগুলোই তোমরা ভালোভাবে তৈরি করবে। আর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই বাড়িতে খাতায় লিখে অভ্যাস করবে, তাহলে তোমাদের পরীক্ষায় লিখতে অনেক সুবিধা হবে। আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।